দাদা, এই বেগুন কত করে? 40 টাকা কেজি। আর উচ্ছে কত করে? ওটা 30 টাকা কিলো। সবজির দাম এত আগুন, এত দাম হলে গরিব লোকেরা কি খাবে? গরিব মানুষের জন্য ঢেঁড়স নিয়ে নিন 10 টাকা কিলো। এর থেকে সস্তা আর আমার কাছে কিছু নেই। ঠিক আছে, তবে এটাই দিয়ে দাও। দাও। রিনা ঢ্যাঁড়স কিনে নিয়ে বাড়িতে চলে এলো, আর রাতের খাবারেও ঢ্যাঁড়সই রান্না হলো। কিন্তু ঢ্যাঁড়সের তরকারি দেখে ও শ্বশুর আর শাশুড়ি নাক সিটকায়। বৌমা, এই ঢেঁড়স খেয়ে খেয়ে তো আমি বোর হয়ে গেলাম। বৌমা এই ঢ্যাঁড়স ছাড়া আর কিছুই পায় না, তাই রোজই শুধু ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স। মা, সব থেকে সস্তার সবজি এটাই, আর সব থেকে কম দামে এই সবজিই পাওয়া যায়। জানি না কবে আমাদের এই অভাব ঘুচবে। লোকেদের বৌমাকে দেখো, বাইরে গিয়ে কি কাজ করছে আর পয়সা কামাচ্ছে, আর আমাদের ঘরের জন শুধু সারাদিন বসে থাকবে আর আরাম করবে। মা, এরকম করে আপনি কেন বলছেন? আমি নিজেই তো কাজ করতে চাই, কিন্তু কি করব সেটাই তো ভেবে পাই না। মা, তুমি যে কুরকুরে ভেন্ডি বানিয়েছ, এটা তো খুব টেস্টি হয়েছে। তুমি এইটা যদি বাজারে বিক্রি করো না, তুমি অনেক টাকা পাবে। আমার বান্ধবী আছে না রেনু, ওর বাবাও ঠেলায় করে পোলাও রাজমা বিক্রি করে। তাই তাহলে তো আমিও এই কাজটা করতে পারি। কি জানি, ভালো রোজগার হতেই পারে। এরপরে রিনা নিজের পায়ের তোড়াটা বিক্রি করে প্রয়োজনীয় জিনিসপত্র এনে কাজটা শুরু করলো। কিন্তু গোটা দিন কেটে গেলেও ওর কাছে দু একটা গ্রাহক ছাড়া আর কেউই আসেনি। তাই রাত্রিবেলায় সে বাকি তরকারিটা বাড়িতেই নিয়ে এলো। আমি তো বোর হয়ে গেছি এই ঢেঁড়সের তরকারি খেয়ে খেয়ে। আমি পনির খেতে চাই, নিয়ে যাও এসব। আমি ভালো করে জানি ওর এই ভেন্ডি রুটি কেউই খায়নি, তাই বাড়িতে নিয়ে এসেছে। আজকাল এই ঢেঁড়স দেখলেই আমার গা গোলায়। মা, ফেলে দেওয়ার থেকে তো ভালো আমরা খেয়েই নিই, তাহলে খাবারটার তো আর অপমান হয় না। এখন কি দুদিনকার বউ হয়ে তুমি আমাকে শেখাবে যে সংসারটা কিভাবে চালাতে হয়? যাও, আমাদের জন্য পনির আর ডিম ভুজিয়া নিয়ে এসো। এরপর রিনা কাঁদতে কাঁদতে বাজারে গেল, আর বাজার থেকে ডিম এনে ডিম ভুজিয়া করে দিল। রিনা বুদ্ধিমতী মেয়ে ছিল, তাই সে স্বামীকে সাহায্য করার জন্য যে কোনো একটা কাজ করতে চাইত, আর এই জন্যই সে সবজি তরকারির ঠেলা লাগায়। এর কিছুদিন পর সারাদিন প্রায় কেটেই গেল, মাত্র 4-5 জন গ্রাহক এলো। যদি এরকমই চলতে থাকে, আমার শাশুড়ি তো আমার ঠেলা বন্ধ করে দেবে। তখনই রাজু নামে এক গ্রাহক ওর ঠেলায় এসে এসব শুনে বলে, আমি বলছি কি বোন, ঠেলাটা তুমি অন্য কোথাও লাগাও, তাহলেই তোমার মুনাফা হবে। রিনার এই কথাটা ঠিক বলে মনে হয়, তাই সে বাড়িতে এসে ওর বরকে বলে, কিন্তু তুমি তো জানো রিনা, অন্য কোথাও ব্যবসা করা অত সহজ নয়। তুমি তো সবে ব্যবসা শুরু করেছো, আর নতুন কোথাও গেলে তো আবার নতুন করে টাকা পয়সা লাগবে। আর এখন আমাদের কাছে বেশি টাকা পয়সাও নেই, আর সেগুলোও যদি শেষ হয়ে যায় তাহলে তো আমাদের কাছে আর কিছু থাকবে না। যদি এখন এই ঠেলাটা বন্ধ করে দিই, তাহলে তো আমার সব পরিশ্রমই বেকার যাবে। আর কটা দিন দেখি, হয়তো বা ভালো উপার্জন হতে পারে। এরপর আর কিছুদিন কেটে গেল, কিন্তু ওর আয় আর বাড়ল না। তাই সে হার মেনে শেষে দোকানটা বন্ধই করে দিল। এইভাবেই আরও কিছুদিন কেটে গেল, কিন্তু এখন ও শ্বশুরের শরীরটা খারাপ হয়ে গেল। ওরা ওনাকে গ্রামের ডাক্তারবাবুর কাছে নিয়ে গেল। দেখুন, ওনার শরীর খুব অসুস্থ, আপনারা ওনাকে শহরে নিয়ে যান, সেখানে কোনো বড় ডাক্তারকে দেখান। এই শুনে রাজীব আর রিনা নিজের সমস্ত জমানো পুঁজি নিয়ে শহরের দিকে রওনা হলো। কিন্তু সব টাকা বাবার চিকিৎসায় শেষ হয়ে গেল। কিছুদিন পর ওরা আবার বাড়িতে ফিরে আসে, কিন্তু রাজীব এখন চিন্তায় থাকতে লাগলো। কি নিয়ে এত চিন্তা করছো? রিনা, যা সব টাকা পয়সা ছিল সব তো বাবার চিকিৎসায় খরচ হয়ে গেছে। আমাদের আর্থিক স্থিতি খুব খারাপ হয়ে গেছে, তার উপর এতদিন কাজে যায়নি, মালিকও কাজ থেকে বের করে দিয়েছে। বুঝতে পারছি না এবার কি হবে। এই শুনে রিনা ওকে সাহস জুগিয়ে বলল, তুমি কালকেই কাজের খোঁজে বেরো, হয়তোবা দেখো কোনো ভালো চাকরি পেয়েও যেতে পারো। তুমি ঠিকই বলছো। পরের দিনইও কাজের খোঁজে বেরিয়ে গেল, কিন্তু বহু চেষ্টা করেও কোথাও কাজ পেল না। তারপর একটা জায়গায় নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে দেখে সেখানে জোগালের কাজ পেয়ে যায়, যাতে ওদের দুবেলা ভাতের ব্যবস্থা হয়ে যায়। তারপর একদিন হঠাৎ মনোহর জোরে জোরে কাশতে লাগলো। কি গো, তোমার কি হলো? কি হলো বলো না। রাজীব, দেখ তোর বাবার কি অবস্থা হলো। এই শুনে রাজীব ছুটে এসে দেখে মনোহর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই উনি মারা যান, আর বাড়িতে শোকের ছায়া নেমে আসে।
আর তখন রাজীব মনে মনে নিজেকে দোষ দিতে থাকে। বাবার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি ঠিক মতো টাকা পয়সা কামাতে পারলাম না যে বাবার চিকিৎসা করব ভালো করে। তুমি নিজেকে কেন দোষ দিচ্ছ? আর তখনই কেউ দরজা ঠক ঠক করে। তোমার নামই কি রাজীব? হ্যাঁ, আমিই রাজীব। এই ধরে নাও একে। কিন্তু কি হয়েছে স্যার? আমি কি করলাম? মালিকের সোনার আংটি চুরি করে পালিয়েছিস আর জিজ্ঞাসা করছিস যে কি করেছিস? না না স্যার, আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। ও এমনটা করতে পারে না। আমার ছেলে এরকম করতে পারে না। আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। ও, তাহলে এত বড় শেঠজি কি ভুল বলবেন? ধর একে। এই বলে পুলিশ রাজীবকে ধরে নিয়ে গেল। এখন বাড়িতে রিনা আর ওর শাশুড়ি একাই ছিল। আর এই সমস্ত অবস্থায় রিনার শাশুড়িও অসুস্থ হয়ে গেল। হে ভগবান, এই তুমি আমাদের কি পরীক্ষা নিচ্ছ? ঘরে চাল ডাল কিছু নেই, তার উপরে মায়ের এরকম শরীর খারাপ। মায়ের ওষুধ কোথা থেকে আসবে? মনে হচ্ছে আমাকে আবার কাজ করতে হবে। হ্যাঁ, করতেই হবে। পেটের দায়ে ওকে কাজ শুরু করতেই হতো, কিন্তু ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না যাতে ও কাজটা করতে পারে। তখনই একজন মহিলা ওর অ্যাড্রেস খোঁজ করে ওর কাছে আসে। আর রিনা ওকে দেখা মাত্রই জড়িয়ে ধরে, কারণ সে আর কেউ না, ছিল ওর ছোটবেলার বান্ধবী প্রেরণা। ওর বিয়ে শহরে হয়েছিল, কিন্তু কিছুদিন আগেই ও গ্রামে ফিরল। তোর মনে আছে ছোটবেলায় তুই টিফিন বক্সে করে ঢ্যাঁড়স নিয়ে আসতিস? কি ভালো লাগতো খেতে। তোর মনে আছে আমরা সবাই আঙুল চেটে খেতাম? আজকেও আর একবার খাওয়া না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি বানিয়ে নিয়ে আসছি। রিনা রান্নাঘরে গিয়ে দেখল সব কৌটো খালি, শুধু একটু ঢ্যাঁড়স ছিল, কিন্তু তেল মশলা সবই শেষ। ও তাড়াতাড়ি করে পেছন দিক দিয়ে বেরিয়ে কমলা কাকির কাছ থেকে কিছু তেল মশলা নিয়ে এলো, আর তারপর ও ঢ্যাঁড়সের তরকারি আর রুটি বানালো। বাহ রিনা, কি দারুণ হয়েছে, দারুণ খেতে লাগছে। বলছিলাম জামাইবাবু কোথায় রে? এরপর রিনা ওকে কাঁদতে কাঁদতে সবকিছু বলে দেয়। চিন্তা নেই রিনা, আমার হাজবেন্ড এই শহরের বড় উকিল। আমি এখনই ওর সাথে এই ব্যাপার নিয়ে কথা বলছি। আর এই নে, এই টাকাটা রাখ, আর এই দিয়ে তুই রুটি আর ভেন্ডির ব্যবসাটা শুরু কর। আর শোন, সাথে কিন্তু লস্যিটাও রাখবি, কারণ গরমের দিনে সবাই লস্যিটা খুব পছন্দ করে। রিনার এই কথাটা ঠিক বলে মনে হয়, আর বান্ধবীর দেওয়া ওই টাকা দিয়ে ও রুটি আর ভেন্ডির ব্যবসা আবার শুরু করে। গন্ধটা তো খুব ভালোই আসছে। কত টাকা ভিন্ডি রুটি? 1 প্লেট 40 টাকা, তার সাথে লস্যি ফ্রি। গ্রাহক যেই খাবারটা খেলো ও খুব খুশি হয়ে গেল, কারণ এরকম টেস্টি খাবার ও আগে কোনোদিন খায়নি। কিছুদিনের মধ্যেই ওর ব্যবসা খুব ভালো চলতে লাগলো। আর তারপরে ও নিজের শাশুড়িকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর চিকিৎসা করায়। রিনার শাশুড়ি রিনার গুরুত্ব বুঝতে পারল আর ওর কাছে ক্ষমা চাইল। আর অন্যদিকে প্রেরণার স্বামী রাজীবকে মিথ্যে চুরির অপবাদ থেকে বাঁচিয়ে দিল। তুই তো আমার জীবনে ভগবান হয়ে এলি, আমার সব সমস্যার সমাধান করে দিলি। তুই তো আমার বান্ধবী, তোর জন্য তো আমি এইটুকু করতেই পারি। আজকে তো আমি শহরে চলে যাচ্ছি, কিন্তু যখনই মন করবে তোর হাতের ভেন্ডি খেতে চলে আসব, আর আমি তোর আসার জন্য অপেক্ষা করব। এরপর প্রেরণা ওখান থেকে চলে গেল, আর রাজীব আর রিনা মিলে ওদের ব্যবসাটা চালিয়ে যেতে লাগলো, আর তাতে ওদের খুব লাভ হলো। এইভাবেই ওদের জীবনের সব দুঃখ কষ্ট দূর হয়ে যায়, আর ওরা হাসি খুশি থাকতে লাগে। অতুলের জীবন ছোট থেকেই দারিদ্রতার মধ্যেই কাটে। ওর গরিব বিধবা মা অন্যের বাড়িতে এঁঠো বাসন মাজার কাজ করত। অন্যদিকে অতুল জুতো পালিশ করে কিছু টাকা রোজগার করত। কিন্তু কিছুদিন পরে জানতে পারা গেল অতুলের মায়ের টিবি হয়েছে, তাই এখন উনি শয্যাশায়ী। অতুল দিনরাত্রি পরিশ্রম করে চলল, কিন্তু ওর পরিশ্রমে সেই সামান্য অর্থ ওর মাকে বাঁচাতে পারল না। এরপর 12 বছরের অতুলের ওপর তার 8 বছরের বোন নিধির দায়িত্ব পড়ল। ও ফুটপাতে বসে লোকের জুতো পালিশ করে পয়সা রোজগার করতে লাগলো। তারপরে একদিন, জুতো পালিশ করে নিন না কাকু। না রে, জুতো পালিশ করবো না। সাহেব, জুতো পালিশ করে নিন না, না হলে আমার বোনটা না খেয়ে থাকবে। মানে কি? আমার বোনের আমি ছাড়া আর কেউ নেই। আমি জুতো পালিশ করে আমি আর আমার বোনের পেট চালাই। এই শুনে রাজবীরের ওর ওপর দয়া এলো। তো জুতো পালিশ করে তুমি আর কতই বা কামাও? তুমি এক কাজ করো, আমার এক হোটেল আছে, সেখানে তুমি আজ থেকে চাকরি করো। তোমার কাজ হবে সাফ সাফাই করা আর খদ্দেরদের খাবার পরিবেশন করা। তার বদলে তুমি মাইনের সাথে কিছু টিপ হিসাবেও এক্সট্রা উপার্জন করতে পারো। সত্যি কথা বলছেন সাহেব? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, ওখানে কি কি খাবার বানানো হয়?
ডাল, ভাত, রুটি, চিকেন, পনির সবকিছুই রান্না হয়। আর তুমি চাইলে তোমার বোন আর তুমি ওখানেই খেতে পারো। পরের দিন থেকে সে ওরকমটাই করলো। সে তার বোনকে নিয়ে হোটেলে গেল, আর হোটেলে গিয়ে মশলার গন্ধে ওরও চিকেন খেতে খুব ইচ্ছে করলো। দাদা রে, গন্ধে যে আমার জিভে জল চলে এলো। চুপ কর বোন, এখন তুই একপাশে বসে থাক আর আমাকে কাজ করতে দে। এরপর অতুল খদ্দেরদের খাবার দিতে লাগলো। যে খদ্দেররা অনেক বেশি অর্ডার করত তারা পুরো খাবার খেতে না পারলে বাকিটা ফেলে দিত। আর একবার ওই প্লেট তুলে অতুল আর নিজেকে সামলাতে পারল না, আর ওই এঁঠো খাবারটা একটা ঠোঙা করে এনে কিছুটা দূরে বসে থাকা ওর বোনের কাছে নিয়ে এলো। আর এরপর ওরা দুজনে মিলে ওই চিকেন আর রুটি খেলো। এইভাবেই কিছু বছর কেটে গেলে একদিন রাজবীর অতুলকে বলল, অতুল, সমস্ত গ্রাহক তোমার খুব প্রশংসা করে, তাই আমি চাই যে এবার তুমি রান্নাঘরের সমস্ত কাজকর্মও শিখে নাও, বুঝলে? ঠিক আছে সাহেব। ওই দিন থেকে অতুল রান্না করতে শুরু করলো, আর কিছুদিনের মধ্যেই ও খুব ভালো রান্না করতে শিখে নিল, বিশেষ করে চিকেন রুটিটা। এখন থেকে সব গ্রাহকরা ওর হাতে চিকেন রুটি অর্ডার করত, তাই ওর সাথে কাজ করা অন্য লোকেরা ওকে হিংসে করতে লাগলো। তারপরে একদিন, আমি ভালো করেই জানি অতুল, এই চুরিটা তুই করেছিস। না না, এটা মিথ্যে কথা, আমি কোনো চুরি করিনি। তখনই সেখানে রাজবীরও চলে আসে। এত চেঁচামেচি কিসের? আর কে চুরি করেছে? মালিক, আমি একে চুরি করতে দেখেছি, বিশ্বাস না হলে ওর পকেটটা চেক করে নিন। রাজবীর ওর পকেটে হাত দিয়ে দেখলো যে পকেটে 2000 টাকা রয়েছে। আসলে ওই টাকাটা বাবলু ওর পকেটে রেখে দিয়েছিল। ওই টাকা দেখে রাজবীর রেগে গিয়ে বলে, কি কমতি রেখেছিলাম আমি? ফুটপাত থেকে তুলে এনে তোকে আমি কাজ দিয়েছিলাম, আর তুই চুরি করলি? না সাহেব, আমি চুরি করিনি। মায়ের দিব্যি সাহেব, বেরো এখান থেকে, আমি কিচ্ছু শুনতে চাই না। রাজবীর অতুলকে কাজ থেকে তাড়িয়ে দিলে বাবলু খুবই খুশি হয়, কারণ সে তো এটাই চেয়েছিল। এ কি দাদা, আজকে কি চিকেন রুটি বাঁচেনি? আজকের পর আমি আর কোনোদিন তোর জন্য রুটি চিকেন আনতে পারবো না বোন, কারণ মালিক আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? অতুল নিধিকে সব কথাই বলে। দাদা, তুই তো খুব ভালো চিকেন রুটি বানাস, তাহলে তুই নিজের কাজ শুরু কর না, অন্যের কাজ কেন করবি? অতুল কোনোদিনই এইভাবে ভাবেইনি, তাই ওর বোনের আইডিয়াটা ওর ভালোই লেগেছিল। তাই সে ভাবল চিকেন রুটি স্টল দেবে। এতদিন ওই হোটেলে কাজ করে ও এইটুকু পয়সা তো রোজগার করেই ছিল, আর দুদিনের মধ্যেই ও কাজ শুরু করে দিল, আর সবাইকে ভালো চিকেন রুটি বানিয়ে খাওয়াতে লাগলো। আর সব লোকরা ওর কাছে চিকেন রুটি খেতেই আসতে লাগলো। সকালে সে 1 গামলা চিকেন বানাতো, আর সন্ধে হতে না হতে সব শেষ হয়ে যেত। এই করে ওর বেশ রোজগার হতে লাগলো। অন্যদিকে অতুলের হাতের চিকেন না পেয়ে রাজবীরের হোটেলে গ্রাহকের সংখ্যা কমতে লাগলো, কারণ ওরা চিকেন রুটিতে সেই স্বাদ পাচ্ছিল না যেটা অতুলের হাতে ছিল। তাই ওরা সবাই অতুলের স্টলেই চলে গেল। রাজবীরের হোটেল প্রায় বন্ধ হতেই বসলো। তখনই একদিন সে বাবলুকে কারোর সাথে কথা বলতে শুনে নিল। আরে আমি ওই অতুলের ওপর মিথ্যে চুরির অপবাদ দিয়ে ওকে তাড়িয়ে দিয়েছি এখান থেকে। আমিই ক্যাশ বাক্স থেকে 2000 টাকা চুরি করে ওর পকেটে ঢুকিয়ে রেখেছিলাম, দিলাম শালাকে তাড়িয়ে। এই শুনে রাজবীর নিজের ভুলটা বুঝতে পারে, তাই সে খুঁজতে খুঁজতে অতুলের স্টলে গিয়ে পৌঁছালো। আমাকে ক্ষমা করে দে অতুল, সবাই তোকে চিনতে পেরেছিল, শুধু আমিই তোকে চিনতে ভুল করেছিলাম। আমি ভুলেই গেছিলাম যে তুই এই কাজ করতেই পারিস না। সাহেব, আমি আপনার টাকা নয়, প্রতিভা চুরি করেছিলাম, তাই আমি আজকে এই জায়গাতে এসেছি। অতুল, তোমার হোটেলে তুমি ফিরে চলো, না হলে যে হোটেলটা বন্ধ হয়ে যাবে। না সাহেব, আমি আর যাব না। আমি আর কদিনই বা আপনার অধীনে কাজ করব বলুন? কিন্তু আপনি চিন্তা করবেন না, আর কিছুদিনের মধ্যে আমার বোনের পড়াশোনা শেষ হয়ে গেলে আমি বোনকে নিয়ে মুম্বাইয়ে চলে যাব। আমি ওখানে চলে গেলে আপনার খদ্দের আবার ফিরে আসবে। তোর সমস্ত ইচ্ছা পূরণ হোক বাবা, ভগবান তোর মঙ্গল করুক। এতদিন স্টলে কাজ করে অতুল ঠিকঠাক টাকাই জমিয়ে ফেলেছিল। নিধির পড়াশোনা শেষ হলেই ওরা মুম্বাইয়ে চলে যায়, আর নিধিকে ওখানে একটা ভালো কলেজে ভর্তি করে দেয়, আর ওখানে ও নিজের চিকেন রুটি স্টল খুলে দেয়। ওর হাতে চিকেন রুটি মুম্বাইয়েও কামাল করে দিল। লোকেদের ভিড় ওর স্টলে উপচে পড়ল। লোক অনেক দূর থেকে ওর হাতে চিকেন রুটি খেতে এলো। ওর অনেক রোজগার হতে লাগলো, প্রায় একদিনে 1000 টাকা করে। এইভাবে ওর দারিদ্রতা শেষ হয়ে যায়, আর ও জীবনে সফলতা পায়। আজ এক সামান্য চিকেন রুটি বিক্রেতার মুম্বাই শহরে একটা বড় বাড়ি আর একটা বড় হোটেল ছিল।